মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম হাতে নেওয়ার জন্য, একই সাথে সাথে লার্নিং এক্সিলারেশন প্রোগ্রাম ইন সেকেন্ডারি এডুকেশন হাতে নেওয়ার জন্য। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমার প্রশ্নটি হচ্ছে, একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অথবা যারা চাকরি প্রার্থীরা যখন প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হিসাবে চাকরি করতে যান, তখন সেখানে 11,000 টাকা বেসিক দিয়ে শুরু করেন বর্তমান প্রেক্ষাপটে। অর্থাৎ এই চাকরিটা হচ্ছে 13 গ্রেডের চাকরি এবং 3য় শ্রেণীর। একজন যখন সেকেন্ডারি এডুকেশনে চাকরি করতে যান, তখন বেসিক বেতন পান 16,000 টাকা। এটা 10ম গ্রেডের এবং 2য় শ্রেণীর চাকরি। আমাদের দেশের প্রাথমিক শিক্ষা এবং মাধ্যমিক শিক্ষা, এই দুইটা হচ্ছে ফিডার ইনস্টিটিউশন। আমরা যদি ভালো শিক্ষার্থী ফিডার ইনস্টিটিউশন থেকে আমরা টারশিয়ারিতে পাঠাতে পারি, তাহলে সেখানে একটা রিসার্চ বেসড আমরা একটা আউটকাম পাব। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার প্রশ্ন, বর্তমান বাস্তবতায় 11,000 টাকা বেসিক এবং 16,000 টাকা বেসিক দিয়ে এই আসলে শিক্ষক হতে আগ্রহ নিয়ে এসে এখানে আসলে দিন শেষে সার্ভাইভ করা খুব কঠিন হয়ে যায়। সেজন্য প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষকদের বর্তমান প্রেক্ষাপটে, আপনিও বিদেশে দীর্ঘদিন থেকে এসেছেন, আপনি সেখানে শিক্ষা প্রতিষ্ঠানগুলো দেখেছেন, সেই বাস্তবতায় আমরা এই ফিডার ইনস্টিটিউশনগুলোর শিক্ষকদের মান উন্নয়নের জন্য, তাদের বেতন বৃদ্ধির জন্য, যাতে করে বেশি বেশি মানুষ বা শিক্ষার্থী এই ধরনের চাকরিগুলি করতে আগ্রহী হয়, সেটার জন্য আপনার বিশেষ কোনো পরিকল্পনা রয়েছে কিনা সেটি জানতে চাচ্ছি মাননীয় স্পিকার। মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ এবং জনাব হাসনাত, আপনাকেও ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন এই বাজেট সেশনে আপনি উপস্থিত ছিলেন, এবং আমার এই প্রথম প্রশ্ন যেটা ছিল মূল প্রশ্ন, সেখানে আমি বলেছি যে এই বাজেটে টোটাল জিডিপির 2% আমরা শিক্ষার জন্য রেখেছি। এবং শুধু তাই নয়, আমাদের যেটি পরিকল্পনা আছে, আমরা পরিকল্পনার মতন যদি আগাতে পারি, ইনশাল্লাহ আমরা শিক্ষা খাতে বাজেট 5 বছর শেষে 5%-এ নিয়ে যেতে চাই। এবং অবশ্যই এগুলো আমরা যখন দেখেছি, স্বৈরাচারের সময় শুধু বিল্ডিং হয়েছে, কিন্তু হিউম্যান রিসোর্সের কোনো উন্নতি হয় নাই। আমি আপনার সাথে সম্পূর্ণ একমত যে আমরা যদি আমাদের প্রাইমারি এবং সেকেন্ডারি এই শিক্ষকদেরকে যদি আমরা সঠিকভাবে ট্রেনিং দিতে না পারি, কিন্তু শুধু ট্রেনিং না, ট্রেনিংয়ের সাথে তাদেরকে তাদের সম্মানীয় যদি বৃদ্ধি করতে না পারি, তাহলে অবশ্যই আমরা প্রত্যাশা করি না যে তারা ভালো কিছু ডেলিভার করতে পারবেন। আমাদের তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার যেরকম কর্মসূচি রয়েছে, প্রশিক্ষণ দেওয়ার যেরকম পরিকল্পনা রয়েছে, বোথ সেকেন্ডারি অ্যান্ড প্রাইমারি, একই সাথে পর্যায়ক্রমিকভাবে আমরা যাতে তাদের সম্মানীয় বৃদ্ধি করতে পারি। আমরা অনেক সময় দেখি যে প্রাইমারি স্কুলের টিচাররা, এই সংসদে দাঁড়িয়েও আমি বলেছি যে অনেক সময় আমরা এখনও দেখি যে প্রাইমারি স্কুলের শিক্ষকরা তাড়াতাড়ি করে ক্লাস করিয়ে হয়তো আরেকটি একটি কোনো জবে অথবা কৃষিকার্যে, যেটাই হোক, একটি সেকেন্ড জবে তাকে যেতে হয়, তা না হলে তার জন্য সংসার চালানো কষ্টকর হয়ে যায়। সেকেন্ডারি স্কুলের ক্ষেত্রেও আমরা অনেক শিক্ষকের ক্ষেত্রেই দেখেছি এরকম ঘটনা ঘটে। এই কাজটি যাতে তাদের না করতে হয় এবং তারা যাতে সঠিকভাবে তাদের সময় এবং তাদের মেধা শিক্ষার্থীদের পেছনে ব্যয় করতে পারেন, সেই জন্য তাদের সম্মানই বাড়ানো প্রয়োজন বলে আমরাও মনে করি। এবং পর্যায়ক্রমিকভাবে আমরা এই কাজটি ইনশাল্লাহ করব এই দেশে। গ্রহণের ফলে মাননীয় স্পিকার, কৃষি আরও উৎপাদনশীল, লাভজনক, রফতানিমুখী এবং টেকসই খাতে পরিণত হতে যাচ্ছে ধীরে ধীরে, যা আধুনিক অর্থনৈতিক উন্নয়ন এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ অবদান রাখবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় সদস্য মোহাম্মদ আবুল কালাম, আপনি একটি সম্পূরক প্রশ্ন উত্থাপন করতে পারেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার প্রশ্নের তথ্যবহুল উত্তরদানের জন্যে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ সহ কৃতজ্ঞতা জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমাদের জাতীয় অর্থনীতি ও দৈনন্দিন জীবনে কৃষির অবদান অপরিসীম। কৃষি আমাদের খাদ্য নিরাপত্তা সহ জিডিপিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলছে। এই উপলব্ধি থেকে মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক জনাব তারেক রহমান কৃষি ও কৃষকের কল্যাণে বহুমাত্রিক পদক্ষেপসমূহ ইতিমধ্যে সারা দেশে প্রশংসিত হচ্ছে। মাননীয় স্পিকার, পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ ফসল পরিসংখ্যান জরিপে বলেছে
দেশের কৃষিতে নীরবে বদলে যাচ্ছে আবাদ চিত্র। একদিকে যেমন কমছে খাদ্যশস্য ধানের আবাদ, অন্যদিকে ক্রমশই বেড়ে চলছে তামাকের চাষ পরিধি। এই মাননীয় প্রবণতা সদস্য, দীর্ঘমেয়াদে মাননীয় সদস্য প্রশ্ন করুন, সরাসরি প্রশ্ন করুন, কারণ আরও অনেককে প্রশ্ন করতে চায়। এমত অবস্থা মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আমার সম্পূরক প্রশ্ন, কৃষকদের জন্য লাভজনক বিকল্প খাদ্য অর্থকরী ফসলের বাজার নিশ্চিত করার মাধ্যমে কৃষকদের তামাক চাষের প্রতি নির্ভরতা কমাতে সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করবেন কিনা এবং করিলে তাহা কি? মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রী। স্পিকার, আমরা এরই মধ্যে উদ্যোগ গ্রহণ করেছি যে সকল এলাকায়, যে সকল জমিতে তামাক চাষ হয়, এটার পরিধি যাতে না বাড়ে সেই ব্যাপারে উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং আমরা আশা করি আমাদের এই উদ্যোগগুলি পর্যায়ক্রমিকভাবে কার্যকরী হবে। ধন্যবাদ। একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন মোসাম্মদ শাম্মী আক্তার, মহিলা আসন 22। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। অ্যাকচুয়ালি আমি শিক্ষার উপরে প্রশ্নটা করতে চাচ্ছিলাম। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার ঘোষণা অনুযায়ী সারা দেশে প্রাইমারি স্কুল শিক্ষার্থীদের স্কুল ড্রেস প্রদানের যে পরিকল্পনা রয়েছে, তাতে হবিগঞ্জ 4 নির্বাচনী এলাকার চুনারুঘাট ও মাধবপুর উপজেলা অন্তর্ভুক্ত করা হইবে কিনা, হইলে তাহা কবে নাগাদ? ধন্যবাদ আপনাকে। মাননীয় প্রধানমন্ত্রী, এটা তো অন্য প্রশ্ন, যেই এটা সম্পূরক প্রশ্ন তো হলো না। স্পিকার, যেহেতু আমাদের একজন সংসদ সদস্য প্রশ্নটি জিজ্ঞেস করেছেন, আমি সংক্ষিপ্তভাবে উত্তরটা দিচ্ছি। জি, দেন উত্তর। মানে সংসদ সহ আপনার প্রশ্নের উত্তরে আমরা এতটুকু বলতে পারি, আপনি যেটা বলেছেন, আমরা ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত প্রাইমারি স্কুলের বাচ্চাদেরকে স্কুল ড্রেস প্রদানের পরিকল্পনা গ্রহণ করেছি। একই সাথে আমরা তাদেরকে স্কুল ব্যাগও দিব। এবং আপনি আপনার এলাকার কথা উল্লেখ করেছেন, আমি যতটুকু বুঝতে পেরেছি। আমি এখানে সকল সংসদ সদস্যকে আশ্বস্ত করে বলতে চাই, আমরা পর্যায়ক্রমিকভাবে সমগ্র বাংলাদেশের সরকারি প্রায় 65,000 প্রাথমিক বিদ্যালয় আছে। এই 65,000 প্রাথমিক বিদ্যালয়ে প্রায় 1,20,00,000 মতন বাচ্চা আছে। আমরা পর্যায়ক্রমিকভাবে ক্লাস 1 থেকে 5 পর্যন্ত 1,20,00,000 বাচ্চাকেই আমরা এইটার ভেতরে, এই পরিকল্পনার ভিতরে নিয়ে আসবো পর্যায়ক্রমে। সেই জন্য সকল সংসদ সদস্যের এলাকাতেই আমরা যাব ইনশাল্লাহ, এবং সকল বাচ্চাদের কাছেই আমরা পৌঁছানোর চেষ্টা করব। ধন্যবাদ। মাননীয় সদস্য কামরুল হাসান, ময়মনসিংহ 6। সালাম আলাইকুম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি আমার নির্বাচনী এলাকা ময়মনসিংহ 6 ফুলবাড়িয়ায় প্রচুর পরিমাণে লেবু, আনারস এবং কাঁঠাল উৎপাদন হয় এবং বিপুল একটা বাজার, বিশাল একটা বাজার সেখানে। তো আমি মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আমার জিজ্ঞাসা হচ্ছে, এটা জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে যদি সেখানে একটি কৃষিভিত্তিক শিল্পাঞ্চল গড়ে তোলা যায়। আমি মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জানতে যাচ্ছি যে ফুলবাড়িয়ায় এরকম একটি শিল্পাঞ্চল, কৃষিভিত্তিক শিল্পাঞ্চল প্রতিষ্ঠা করা হবে কিনা। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় প্রধানমন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সংসদে আপনাকে ধন্যবাদ আপনার এই প্রশ্নটির জন্য। আপনার ওখানে আপনি যে বলেছেন আনারস, আপনার নিশ্চয়ই খেয়াল আছে বেশ ক বছর আগে একটি আনারসের ইন্ডাস্ট্রি করা হয়েছিল ওখানে, জানেন বোধহয় আপনি। বাট বিভিন্ন কারণে সেটি সাপোর্ট না পাওয়ার কারণে বন্ধ হয়ে গিয়েছে। আমরা উদ্যোগ গ্রহণ করছি বিভিন্ন মিল কারখানা যেগুলো বন্ধ আছে সেগুলোকে চালু করার জন্য, এবং কৃষিখাতে যে মিল ফ্যাক্টরি আছে সেগুলোকে আমরা চেষ্টা করছি আবার চালু করার জন্য। এটি গেল একটি। দ্বিতীয়টি হচ্ছে আলাদাভাবে আপনার ওখানে হয়তো ইন্ডাস্ট্রিয়াল জোন করার পরিকল্পনাই নেই আমাদের, কিন্তু যেটা বন্ধ হয়ে গেছে সেটাকে কিভাবে চালানো যায় সেটার আমরা চেষ্টা করছি। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, এই কিছুদিন আগে আমি যে চীন সফরে গিয়েছিলাম, সেই চীন সফরে আমরা একটি তাদের সাথে চুক্তি স্বাক্ষর করেছি। আমাদের দেশে যে কাঁঠাল, এটি অত্যন্ত পপুলার। চীনার মানুষরা, চাইনিজ মানুষরা তারা খুব পছন্দ করে কাঁঠাল। আমরা এই দেশ থেকে ইনশাল্লাহ তাদের কাছে আমরা কাঁঠাল রফতানি করব। এখানে আরেকটি কথা মাননীয় স্পিকার আমি প্রসঙ্গক্রমে বলি। এখানে চীনের যাবার আগে আমি মালয়েশিয়াতে গিয়েছিলাম এবং মালয়েশিয়ান
প্রধানমন্ত্রী জনাব আনোয়ার ইব্রাহিম কথা প্রসঙ্গে আমাকে জানিয়েছেন ওনাদের ওখানে একটি ফল হয় দুরিয়ান, দেখতে অনেকটা কাঁঠালের মতন, কাঁঠালের কাজিন। কথা প্রসঙ্গে উনি আমাকে জানিয়েছেন যে মালয়েশিয়া প্রতি বছর চায়নাতে $1 বিলিয়ন দুরিয়ান এক্সপোর্ট করে। তো তারা যদি পারে নিশ্চয়ই ইনশাল্লাহ কাঁঠালও আমরা পারবো এক্সপোর্ট করতে, এবং কাঁঠাল এক্সপোর্টের মাধ্যমে আমরা নিশ্চয়ই ইনশাল্লাহ বড় একটি বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম হব। ধন্যবাদ মাননীয় স্পিকার। তারকা চিহ্নিত প্রশ্ন 21, প্রশ্নটি করেছিলেন এসকে আজিজুল বারী, খুলনা 4। তিনি অনুপস্থিত। তার পরিবর্তে প্রশ্নটি উত্থাপন করবেন ABM মোশাররফ হোসেন, পটুয়াখালী। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি ABM মোশাররফ হোসেন, পটুয়াখালী 4 সংসদ সদস্য, খুলনা 4 থেকে নির্বাচিত সংসদ সদস্য এসকে আজিজুল বারীর পক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি প্রশ্নটি উত্থাপন করছি। মাননীয় প্রধানমন্ত্রী অনুগ্রহ করিয়া বলিবেন কি, ক বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দেশের শেয়ার মার্কেটের ধারাবাহিক পতনের প্রধান কারণগুলি কি কি ছিল? শেয়ার মার্কেটের ধারাবাহিক পতন ঘটাইয়া হাজার হাজার বিনিয়োগকারীদের নিঃস্ব করিবার জন্য যাহারা দায়ী তাহাদের চিহ্নিত করা সহ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পরিকল্পনা সরকারের আছে কি না? এবং খ শেয়ার মার্কেটের স্থিতিশীলতা ফিরাইয়া আনা সহ বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারের জন্য সরকার কি কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবেন? করিলে তাহা কি? ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় প্রধানমন্ত্রী। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য আপনাকে আপনার প্রশ্নের জন্য। বিগত স্বৈরাচার ফ্যাসিবাদ সরকারের আমলে দেশের শেয়ার বাজারের ধারাবাহিক পতনের কারণ উদ্ঘাটনের লক্ষ্যে বিভিন্ন সময় বিভিন্ন বিশেষজ্ঞ, বিনিয়োগকারী সংগঠন এবং বিভিন্ন তদন্তকারী সংস্থার কার্যক্রম পরিচালনা করেছে। পরিচালিত কার্যক্রমে শেয়ার বাজারের ধারাবাহিক পতনের পিছনে কতগুলো কারণ আমরা পেয়েছি, কারণ সক্রিয় ছিল। কারণগুলি নিম্নরূপ, যেমন বাজার কারসাজি এবং কৃত্রিমভাবে শেয়ারের দাম বাড়ানো কমানো। এরপরে কিছু কোম্পানির IPO ও বন্ড ইস্যুতে বিভিন্ন রকম অনিয়ম। এরপর নিয়ন্ত্রক সংস্থার দীর্ঘমেয়াদী দুর্বল তদারকি এবং সময় মতন ব্যবস্থা গ্রহণ না করা। এরপরে কর্পোরেট সুশাসনের ঘাটতি এবং আর্থিক তথ্যের স্বচ্ছতার অভাব। এরপর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সীমিত অংশগ্রহণ এবং বাজার আস্থার সংকট। এরপর নীতিগত অসঙ্গতি এবং বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা। এরপর পুঁজিবাজার বান্ধব কর নীতির অভাব। মাননীয় স্পিকার, ধারাবাহিকভাবে শেয়ার মার্কেটের পতন ঘটিয়ে হাজার হাজার বিনিয়োগকারীদের নিঃস্ব করার জন্য যারা দায়ী তাদের চিহ্নিত করা সহ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে বর্তমান সরকার পরিকল্পনা গ্রহণ করেছে। ইতিমধ্যে শেয়ার মার্কেটের কেলেঙ্কারি অভিযোগ দুদক কর্তৃক অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করা হয়েছে, যার প্রেক্ষিতে কতিপয় ব্যক্তিকে চিহ্নিত করে মালামাল সহ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মামলা সহ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া শেয়ার মার্কেট কেলেঙ্কারির সাথে আরও অন্যান্য যে সকল ব্যক্তি প্রতিষ্ঠান জড়িত কিনা তা উদ্ঘাটনের কার্যক্রম চলমান রয়েছে। মাননীয় স্পিকার, ইতিমধ্যে শেয়ার মার্কেট কারসাজি, অনিয়ম ও দুর্নীতিগ্রস্ত ব্যক্তি এবং প্রতিষ্ঠানের বিরুদ্ধে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কর্তৃক শাস্তিমূলক ব্যবস্থা হিসাবে 1497 কোটি টাকা অর্থদণ্ড আরোপ করা হয়েছে। এছাড়া দায়ী বিভিন্ন প্রতিষ্ঠান এবং ব্যক্তিদের চিহ্নিতকরণে গঠিত তদন্ত কমিটির গঠন এবং প্রদত্ত প্রতিবেদনের ভিত্তিতে ব্যবস্থা গ্রহণের জন্য দুর্নীতি দমন কমিশনে প্রেরণ করা হয়েছে। মাননীয় স্পিকার, বর্তমান সরকার শেয়ার মার্কেটের স্থিতিশীলতা ফিরিয়ে আনা সহ বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারের জন্য বদ্ধপরিকর। সরকার ইতিমধ্যে বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধিতে সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহিতা, পণ্যের বৈচিত্র্যকরণের মাধ্যমে বাজারের গভীরতা বৃদ্ধি, বিনিয়োগ শিক্ষার প্রসার ইত্যাদির মাধ্যমে উন্নত এবং টেকসই পুঁজিবাজার গঠনের উদ্যোগ গ্রহণ করেছে। মাননীয় স্পিকার, আপনি যদি গতকাল বা আজকের পত্রপত্রিকা খেয়াল করে থাকবেন, দেখবেন যে ধীরে ধীরে পুঁজিবাজারের অবস্থার পরিবর্তন ঘটছে এবং এটি ভালো করছে ধীরে ধীরে। মাননীয় স্পিকার, যে সকল কর্মসূচি এর মধ্যে অগ্রাধিকার দেওয়া হয়েছে তার দু একটি আপনার সামনে আমি উল্লেখ করতে চাই।
যেমন বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধিতে সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিতকরণের লক্ষ্যে সরকার 4 জুন 2026 তারিখে পুঁজিবাজার বিষয়ে দক্ষ এবং অভিজ্ঞতা সম্পন্ন একজন চেয়ারম্যান ও 3 জন কমিশনারকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড কমিশনের নিয়োগ প্রদান করেছে। নতুন কমিশন দায়িত্ব গ্রহণের পরপরই বাজারে বিদ্যমান ফ্লোর প্রাইস প্রত্যাহার করেছে। লাভজনক সরকারি মালিকানাধীন কোম্পানিসমূহের শেয়ার স্টক এক্সচেঞ্জে অফলোডের মাধ্যমে সরাসরি তালিকাভুক্তকরণে উদ্বুদ্ধ করা, এছাড়াও বহুজাতিক কোম্পানি সহ উচ্চ মূলধন সম্পন্ন কোম্পানিসমূহের শেয়ার স্টক এক্সচেঞ্জ অফলোডের মাধ্যমে সরাসরি তালিকাভুক্তকরণের সুযোগ সৃষ্টি করেছে। এসএমই কোম্পানিসমূহ ভালো মৌলভিত্তি সম্পন্ন কোম্পানি সমূহ পুঁজিবাজারে তালিকাভুক্ত করা, পুঁজিবাজার কারসাজি বন্ধে অনিয়ম সংক্রান্ত তথ্য প্রকাশ এবং প্রদানকারীর প্রয়োজনীয় সুরক্ষা ও উৎসাহ প্রদানের ব্যবস্থা গ্রহণ করা। মাননীয় স্পিকার, আরও অনেকগুলো ব্যবস্থা সরকার গ্রহণ করেছে, কিন্তু যেহেতু সংসদের সময় অত্যন্ত মূল্যবান, বাকি যেগুলো ব্যবস্থা গ্রহণ করেছে সেগুলোকে আমি পঠিত বলিয়া গণ্য করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। উত্তরের বাকি অংশ পঠিত বলে গণ্য করা হলো। মাননীয় সদস্য ABM মোশাররফ হোসেন একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন, সংক্ষেপে প্রশ্ন করবেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জানতে চাচ্ছি যে সরকারি অনেক প্রতিষ্ঠান আছে যাদেরকে এখনও পুঁজিবাজারে শেয়ার আনা হয় নাই। এই সরকারি শেয়ারগুলি পুঁজিবাজারে আনার জন্য সরকার কোনো পরিকল্পনা গ্রহণ করবেন কি না? মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় সংসদ, আপনাকে ধন্যবাদ। সরকারের অনেকগুলো কোম্পানিকে আনা হয়নি, সরকারি কোম্পানি, এগুলো আমরা অ্যাসেস করে দেখব। যদি মনে হয় যে যাদেরকে আমরা দায়িত্ব দেব, যদি তাদের সুপারিশ থাকে যে এইগুলোকে পুঁজিবাজারে এনলিস্ট করলে আমরা ভালো ফলাফল পাবো, অবশ্যই আমরা সেই পদক্ষেপ গ্রহণ করব। মাননীয় স্পিকার, ধন্যবাদ। মাননীয় সদস্য সরওয়ার জামাল নিজাম, চট্টগ্রাম 13। আপনাকে অশেষ ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনি জানেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময় চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী ঘোষণার সাথে সাথে চট্টগ্রামও একটা পুঁজিবাজারের খোলা হয়েছে, স্টক এক্সচেঞ্জ খোলা হয়েছে। এবং আপনারা জানেন চট্টগ্রাম বাণিজ্যিক রাজধানী হিসাবে সেই সময় আমাদের বর্তমান অর্থমন্ত্রী যথেষ্ট অবদান ছিল, ওনার এটা খোলা হয়েছিল। কিন্তু বর্তমানে যে চট্টগ্রামের পুঁজিবাজার এবং ঢাকা পুঁজিবাজারের মধ্যে বিরাট বৈষম্য, এই বৈষম্য দূরীকরণ না করলে চট্টগ্রামের পুঁজিবাজারটা আস্তে আস্তে স্থগিত হয়ে যাচ্ছে। এবং যে বৈষম্য আছে সেই বৈষম্য অচিরেই দূর করা হবে কিনা, সেই জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জানতে চাচ্ছি। ধন্যবাদ মাননীয় প্রধান। মাননীয় প্রধানমন্ত্রী, চট্টগ্রাম এবং ঢাকার বৈষম্য দূর হবে কিনা? ধন্যবাদ মাননীয় স্পিকার, এবং আপনার মাধ্যমে আমি মাননীয় সংসদ সদস্যকেও ধন্যবাদ জানাচ্ছি তার প্রশ্নের জন্য। উনি যেই শব্দটি উল্লেখ করেছেন ওনার প্রশ্নে, বৈষম্য, মাননীয় স্পিকার, এই সরকারের অন্যতম একটি মূল লক্ষ্যই হচ্ছে সমাজের বা দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে যেখানে যেখানে বৈষম্য আছে, যার জন্য মানুষ বিভিন্নভাবে ডিপ্রাইভ হচ্ছে, সেই বৈষম্যকে দূর করা। এবং পুঁজিবাজারের ক্ষেত্রেও এই বিষয়টি প্রযোজ্য। মাননীয় স্পিকার, আমি একটু আগে মূল প্রশ্নের উত্তরে আমি বলেছিলাম যে আমরা কয়েকজন বিশেষজ্ঞ ব্যক্তিকে দায়িত্ব দিয়েছি, নিযুক্ত করা হয়েছে তাদেরকে সিকিউরিটি এক্সচেঞ্জে, এবং অবশ্যই আমরা আশা করি যে তারা আমাদেরকে সঠিক পরামর্শ দিবেন, যার ভিত্তিতে শুধু ঢাকা নয়, চিটাগং স্টক এক্সচেঞ্জকেও আমরা ইনশাল্লাহ শক্তিশালী স্টক এক্সচেঞ্জে রূপান্তর করতে পারবো। ধন্যবাদ। মাননীয় সদস্য আব্দুল হান্নান মাসুদ, নোয়াখালী 6। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন রাখতে চাই। বাংলাদেশের কয়েক ডজন বিমা কোম্পানি যারা বিভিন্ন প্রতারণামূলক অফার দিয়ে মানুষের বিমার টাকা আত্মসাৎ করেছে, এবং আওয়ামী লীগ সময়ে লক্ষ লক্ষ কোটি টাকা বিমা কোম্পানিগুলা থেকে তারা লুটপাট করে নিয়েছে। এই বিমা কোম্পানিগুলোর ব্যাপারে এবং মানুষ যারা এখানে অর্থ জমা রেখেছে সেগুলা পুনরুদ্ধারে সরকার কোনো উদ্যোগ নেবে কিনা। আমার উপজেলা সহ সারা বাংলাদেশে এরকম লক্ষ লক্ষ ক্ষতিগ্রস্ত মানুষ রয়েছেন যাদের টাকা বিমা কোম্পানিগুলো আত্মসাৎ করেছে। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় স্পিকার, ধন্যবাদ আপনাকে, এবং আপনার মাধ্যমে আমি সংসদ সদস্যকেও ধন্যবাদ জানাচ্ছি তার প্রশ্নের জন্য।
নিশ্চয়ই সংসদ সদস্য আপনার ধারণা আছে, সংসদ সদস্য আপনার ধারণা আছে যে এই যে সকল যে বীমা কোম্পানি, এটার যে একটা হেড আছে তাকে ইডরা বলে, এবং আপনি নিশ্চয়ই অবগত আছেন যে ইডরা নতুন একজন চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে। আপনার যেই অভিযোগ আপনি তুললেন, অলরেডি এর ভিতরেই চেয়ারম্যান এটি ইনভেস্টিগেশন করছে, এরকম যেগুলো কমপ্লেন হচ্ছে সবগুলো ইনভেস্টিগেশন করছে। ইনভেস্টিগেশনটা কমপ্লিট হলে তখন আইন অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করতে পারবো। ধন্যবাদ মাননীয় স্পিকার। তারকা চিহ্নিত প্রশ্ন 22, মাননীয় সদস্য মোহাম্মদ জাহিদুল ইসলাম দলু, নওগাঁ 5। আপনি প্রশ্নটি পাঠ করে উত্থাপন করুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে অনুগ্রহ করিয়া বলিবেন কি, দেশের নতুন শিক্ষা কার্যক্রম বাস্তবায়ন, শিক্ষকদের গুণগত প্রশিক্ষণ নিশ্চিতকরণ এবং বিদ্যালয়সমূহের অবকাঠামো উন্নয়ন এবং ঝরিয়া পড়া শিক্ষার্থীদের হার শূন্যে আনিতে বাজেটের শিক্ষা খাতে বিশেষ কোনো অগ্রাধিকারমূলক বরাদ্দ আছে কিনা? ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য আপনার প্রশ্নের জন্য। দেশের শিক্ষাক্রম বাস্তবায়নে শিক্ষকদের যে গুণগত প্রশিক্ষণ নিশ্চিতকরণ, বিশ্ববিদ্যালয়সমূহের অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের অংশগ্রহণ বৃদ্ধি এবং বিশেষ করে ঝরে পড়া রোধে অর্থাৎ শিক্ষা খাতের সার্বিক উন্নয়নে সরকার 2026 এবং 27 অর্থ বছরে বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি করে প্রথমবারের মতন জিডিপির 2% উন্নীত করেছে। মাননীয় স্পিকার, 2026-27 অর্থ বছরে সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামে শিক্ষা মন্ত্রণালয়ে মোট 4199 কোটি টাকা, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে 3599 কোটি টাকা এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে 600 কোটি টাকা বরাদ্দ রেখেছে। এডিপির আওতায় মোট 10টি স্কিম চলমান রয়েছে। এই 10টি স্কিমের মধ্যে একটি স্কিম ন্যাশনাল কারিকুলাম ডিসেমিনেশন এবং শিক্ষাবৃন্দের প্রশিক্ষণের জন্য রাখা হয়েছে মাননীয় স্পিকার। এছাড়াও লার্নিং এক্সেলারেশন ইন এডুকেশন সেকেন্ডারি এডুকেশন প্রকল্পের আওতায় শিক্ষক প্রশিক্ষণের জন্য 810 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যার মাধ্যমে মোট 3,47,021 জন শিক্ষক, প্রতিষ্ঠান প্রধান এবং সংশ্লিষ্ট জনবলকে প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রশিক্ষণ কার্যক্রমের মধ্যে রয়েছে বেসিক ট্রেনিং, বিষয়ভিত্তিক প্রফেশনাল ডেভেলপমেন্ট ট্রেনিং, শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের লিডারশিপ ট্রেনিং, ভোকেশনাল শিক্ষকদের প্রশিক্ষণ, ব্লেন্ডেড লার্নিং, আইসিটি, লাইব্রেরি ব্যবস্থাপনা, শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য এবং বুলিং প্রতিরোধ ও জলবায়ু পরিবর্তন বিষয়ে প্রশিক্ষণ। মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নে 2026-27 অর্থ বছরে পরিচালন বাজেটে 3040 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যার মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে 2196 কোটি টাকা এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অনুকূলে 844 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। মাননীয় স্পিকার, আরও অনেকগুলো ব্যবস্থা নেওয়া হয়েছে, কিন্তু আমি আগেও বলেছি অত্যন্ত মূল্যবান সময় সংসদের, সেই জন্য বাকি যে উত্তরগুলো আছে সেগুলোকে পঠিত বলিয়া গণ্য করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। এই প্রশ্নের উত্তরের বাকি অংশ পঠিত বলে গণ্য করা হলো। জনাব জাহিদুল ইসলাম ধলু, আপনি একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন, সরাসরি প্রশ্ন করুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই যে আমাদের নওগাঁয় শিক্ষা কার্য, যেহেতু এগ্রিকালচার এলাকা, এখানে একটি কৃষি বিশ্ববিদ্যালয় করা যায় কি না সে ব্যাপারে আমি মাননীয় প্রধানমন্ত্রী জানতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সংসদ আপনার প্রশ্নের জন্য। অবশ্যই নওগাঁ একটি কৃষি প্রধান এলাকা। অ্যাকচুয়ালি বলতে গেলে শুধু নওগাঁ না, সমগ্র বাংলাদেশই কম বেশি কৃষি প্রধান একটি দেশ। আমাদের দেশের অধিকাংশ মানুষের পেশাই কৃষি, এবং সেজন্যই আমরা 2,75,00,000 কৃষকের কাছে সরাসরিভাবে কৃষক কার্ড পৌঁছাতে চাই। আপনি যেই কথাটি বলেছেন, আপনি আপনার
অবস্থান থেকে আপনি যদি সরকারের কাছে একটি আমাদের সরকারের কাছে, শিক্ষা মন্ত্রণালয়ের কাছে বা কৃষি মন্ত্রণালয়ের কাছে যদি আপনি একটি আবেদন দেন এই উপলক্ষে, আমরা বিষয়টি অবশ্যই পরিচালনা করব এবং যদি সম্ভব হয় অবশ্যই সেখানে আমরা এই প্রতিষ্ঠানটি স্থাপন করব। ধন্যবাদ।